চেতনা ফার্স্ট ছবি, তারপর বিয়েটা বিয়ে নয়, পিকনিকে যেতে দিতে রাজি হয়েছে। যাক নন্দ বিয়ের আগে হানিমুনটা সেরে আসি। অমর সঙ্গী, এরপর নিঃস্বার্থ। তাছাড়া এটা একটা বাড়ি হলো, বস্তির মাঝে একটা জায়গা, এখানে থাকতেও আমার ঘৃণা লাগে। মালিক, এরপর আলো আমার আলো। রোজ করে সরি বলে খালাস। কি বললেন? বলে আপনাকে শিক্ষা দেওয়া যাবে না, আপনাকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে হবে। আমি প্রথম একটি ভালো ব্রেক পেলাম, এবং যেটা প্রথম আমার একটি ছবি এককভাবে আমার সুপারহিট হলো, সেটাই জ্যোতি। লজ্জা তো নারীর ভূষণ, যা ওড়নাতে ঢেকে রাখতে হয়। বুকে ওড়না যদি বুকেই না থাকে, তাহলে কি দরকার এই ওড়নার? মনোহর খোকন পরিচালিত, এবং এটার প্রডিউসার ছিল মোতালেব হোসেন, পরিচালক এবং প্রযোজক। আজকে স্বীকার করতে হয় যে উনি আমাকে একের পর এক ছবিতে আমাকে নিয়েছে। আজকে আমার এই অবস্থানের কারণে মানে ওনারও অনেক অবদান, আজকে অমিত হাসান হওয়ার পিছনে ওনারও অনেক অবদান, কারণ ওনার প্রথম ছবি করি হিংসা। আপনার কি লজ্জা শরম কিছুই নেই? ছিল, আপনাকে দেখে হারিয়ে ফেলেছি। আই সেড শাট আপ। তারপরে করি জ্যোতি, ভালোবাসার ঘর। কি নাম, কোথায় থাকেন, কি করেন? কেন, লাইন দেবেন নাকি? দাঁড়ান ভালো করে দেখে নেই। এভাবে তার অনেক ছবি আমি করেছি, যে ছবিগুলো করে একের পর এক হিট ছবি আমি দিতে পেরেছি। তখনকার সময় আমরা যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকে কিন্তু খুব জাদরেল পরিচালক ছিলেন, এবং তাদের কাছে শিখেছি, তাদের ডিরেকশনে অভিনয় করেছি, ডান্স ডিরেকশনে নাচ করেছি। আমির হোসেন বাবু আজকে নেই উনি, কিন্তু ওনার স্মৃতিগুলা মনে পড়ে যে উনি কত বড় মাপের একজন ডান্স ডিরেক্টর ছিলেন। তো আমি মনে করি যে কোনো শিল্পী যদি মন দিয়ে কাজ শেখার আগ্রহ থাকে, কাজ করার চেষ্টা করে, পরিচালক কি বলে সেটা যদি বোঝার চেষ্টা করে, তাহলে অবশ্যই সে সাকসেস হতে পারবে। তো যখন 86 এর নতুন মুখের সন্ধানের অ্যাপ্লিকেশন সার্কুলার আসলো, তখন তো আমি স্টুডেন্ট, কিন্তু ওইটা তোমার অ্যাপ্লাই করতে গেলে 7 থেকে 800 টাকা লাগে তখন। তা আমার বাবাকে বললাম যে বাবা আমাকে 1000 টাকা দাও, আমি নতুন মুখের সন্ধানে নাম দিব। নতুন মুখের সন্ধান কি? আমি বললাম যে চলচ্চিত্রের নায়ক হবে। তখন সে পায়ের থেকে স্যান্ডেল খুলছে, দৌড়ে পালিয়ে গেলাম আর কি। পরে মাকে যা বললাম, মা আব্বাকে বললাম, টাকা দিল না, তুমি দাও। কয় না, আমার বাবা চায় না, এটা আমি দিতে পারবো না। তো মনটা খারাপ। তো যে টিপু, আমার কিছু ফ্রেন্ড ছিল, টিপু, উৎপল, এরা বলতেছে ঠিক আছে দোস্ত, আমরা দিই। তাই না, দরকার নেই, নাম দিব না, যেহেতু আব্বা আম্মা চায় না। তো মনটা খারাপ। তো টাঙ্গাইল স্টেডিয়ামে তখন এক্সিবিশন হচ্ছিল, আমি চল যাই এক্সিবিশনে ঘুরে আসি। তো ঘুরতে গেলাম, ঘুরতে হঠাৎ করে দেখি যে এক সাইডে হাউজি খেলা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কিরে এখনকার, আমি আবার হাউজি খেলাটা খুব পছন্দ করতাম। আমি জিজ্ঞেস করলাম যে এখনকার সিটটা কত? কয় যে 20 টাকা। তো আমি দেখলাম যে আমার পকেটে 20 টাকা আছে, তো দিয়ে আমি একটা সিট কিনলাম। সিট কেনার পর তো ওই সিটে হাউস ছিল 1200 টাকা। আল্লাহ কি রহম যে সেই হাউসটা আমি পাই। পাওয়ার পরে পরের দিন ওই 1200 টাকা পাওয়ার পরে আমি ছবি তুলি, একটা ব্যাংক ড্রাফট করতে হয়, ওই এফডিসি তে ছবি পাঠাইতে হয়, ওই যে 2700 টাকা খরচ হয়, ওইখান থেকে আমার খরচটা হয়ে গেল। তখন আমার বাবা মা জানে না যে আমি এই ফার্স্ট ছবি দিয়ে আগে অ্যাপ্লাই করতে হয়, পরবর্তীতে ছবিতে সিলেকশন প্রথম হইলাম, যে ছবি দেখে সিলেকশন। তখন আমি বাবাকে বলি, বাবা আমি তো নতুন মুখে যে কি করছি, ছবি পাঠাইছিলাম, তা আমি প্রথম ইন্টারভিউতে পাস করছি, এখন তো সরাসরি ইন্টারভিউতে যেতে হবে। এই তখন বাবা বলল ঠিক আছে, যখন তুমি প্রথমটা পাস করছো, যাও তাহলে ঢাকায় যাও। তখন যে ঢাকায় যাওয়ার জন্য পারমিশন দিল, ঢাকায় গেলাম। প্রথম সরাসরি ইন্টারভিউ হইলো, এরপরে আরেকটা ইন্টারভিউ হইলো, এরপরে প্রায় 1000 লোক ইন্টারভিউতে কম্পিটিশনে করেছিল, 14 জন আমরা ঠিক ছিলাম আর কি। আমি এখন বর্তমানে আমাদের সময়কার আমি আর মিশা সওদাগর আছি আর কি, একসঙ্গে আমরা 86 এর নতুন মুখে আমরা চাষ পাই, আমরা আছি। তার যোগ্যতায়
আমি পেয়েছি। তারপরে আমি চলচ্চিত্রে এসে আরো দুজন মানুষকে পেলাম যারা নাকি চলচ্চিত্রে আমার অবস্থান তৈরির পিছনে তাদের সহযোগিতা ছিল। একজন ছিল সালাউদ্দিন জাকি, আমাদের টাঙ্গাইলের বাড়ি, আমার কাজিন হয়। সালাউদ্দিন জাকি উনি এফডিসি তে চাকরি করতেন, ওনার প্রচন্ড একটা সহযোগিতা ছিল। এরপরে ছিল এনামুল করিম আমান, আমরা আমান ভাই নামে যে চিনি, জেমসের আমান। আমার জেমস প্রোডাকশনের যে মালিক ছিল জসিম আমান গুল, সে আমান ভাই আমাদের বানিয়ারা তার নানার বাড়ি। অমিত হাসান হওয়ার পিছনে ওই আমান ভাই, তারপর সালাউদ্দিন জাকি, ওনাদের প্রচন্ড সহযোগিতা ছিল। 2008 না, ফার্স্টে আমি করি বিনি সুতার মালা। চলন্ত পীড়িতের আগুন মারে যে পুড়িয়া রে, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া। বিনি সুতার মালা 2004 বা 5 হবে। এরপরে করি হলো কে আপন কে পর 2008-এ। নায়ক বলো আর হিরো বলো, আমি এক নাম্বার। আমি এই রানিং যখন হিরো করতেছি তখনই জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠানটা আবির্ভাব ঘটে এবং প্রথম ছবির নাম হচ্ছে ভালোবাসার রং। শাহিন সুমন ফার্স্ট অফার দেয় যে নেগেটিভ একটি রোল, এই কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। ছবিতে মাহিয়া মাহি এবং বাপ্পি, এই যে এই প্রজন্মের যে দুজন নায়ক নায়িকা, তাদের প্রথম ছবি ছিল এটা। তো আমি এটা শোনার পর খুব মাইন্ড করি আর কি শাহিন সুমনের উপর, যে আমি নায়ক করি, তুমি আমার ভিলেনের চরিত্র অফার করতেছো। তখন আমাকে বলে, ভাই করেন, একটু চেঞ্জ আসবে, আপনি নেগেটিভ রোলটা করেন, এই ছবিতে আপনার নায়িকা নাই, আপনার গান নাই, কিন্তু আপনি ছবিতে মেইন ভিলেন, খলনায়ক। তো আমিও আবার চিন্তা করলাম যে ঠিক আছে, আমার তো প্রায় তখন 450 ছবির উপরে আমার ছবি হিরো হিসাবে রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু ট্রাই করি নতুন একটা ট্র্যাকে অভিনয় করে কিরকম হয়। কারণ আমি একটা জিনিসই আমি বুঝতে, অভিনয় করতে যে আমি শিখছি সেটা হলো যে হিরো যে কেউ হইতে পারে। সুন্দর চেহারার একটা ছেলেকে দাঁড় করে দেন, ও অভিনয় করবে, হিরো অভিনয় করবে, কিন্তু নেগেটিভ রোল করতে গেলে তাকে অভিনয়ের দক্ষতা অর্জন করতে হবে। তবে টাঙ্গাইল বানিয়ারা না, টাঙ্গাইল শহরে আমার জন্ম। আমার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আমার টাঙ্গাইলের। যে কারণে টাঙ্গাইলের নাম শুনলে যদি দেশ বিদেশে কোথাও যাই বা ঢাকায় যদি কারো শুনি যে বাড়ি টাঙ্গাইল, তখন হৃদয়ের স্পন্দনটা জেগে ওঠে। এক কথায় টাঙ্গাইলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কিছুই শুনলে তখন আমার মনটা ভরে যায়, মনে হয় যে আমার রক্তের টানে, আমার শিকড়ের টানে মনে হয় আমি আমার হৃদয় উৎফুল্ল হয়ে উঠে। আমার টাঙ্গাইলে আমি যখন ছোট ছিলাম, আমি টাঙ্গাইলের স্টেডিয়ামে যেতে, যে স্কুলটা প্রাইমারি স্কুল, সম্ভবত ওটার নাম হচ্ছে টাউন মডেল স্কুল বা এই টাইপের একটা নাম, ভুলে গেছি, প্রাইমারি। সেখানে আমার ক্লাস 5 পর্যন্ত পড়া। তারপর সেখান থেকে আমি আসি বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সেখানে আমি ওখান থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। এরপরে আমি যাই কাকমারি মৌলানা মোহাম্মদ আলী কলেজ, যেটাকে আমরা কাকমারি কলেজ নামে পরিচিত। সেখান থেকে আমি ইন্টারমিডিয়েটটা শেষ করি। করার পরে সাদত বিশ্ববিদ্যালয় থেকে আপনার গ্র্যাজুয়েশনটা করি। এইভাবেই আমার জীবন শুরু আর কি। সঙ্গে জড়িত ছিলাম, আমি উদীচীর নাট্য সম্পাদক ছিলাম। একটা কথা বলে রাখি যে আজকে আমি চলচ্চিত্রে এসেছি, আজকে আমি অমিত হাসান হয়েছি, তার পিছনে কিন্তু উদীচীর অনেক অবদান। এবং উদীচীর সঙ্গে যারা জড়িত ছিল, যেমন আমার সবচাইতে আমার প্রিয় বন্ধু টিপু নামে একজন ছিল, ফায়ার সার্ভিসের পাশেই বাসা টিপুর ফ্যামিলি, মানে খালাম্মা, টিপুর আম্মা, তারপর টিপুর বড় বোন সাথী আপা, সিথি, তারপর কণ্ঠী, এদের প্রচন্ড উৎসাহ আমাকে দিয়েছে যে ভাইয়া আপনি ফিল্মে একটা কিছু করতে পারবেন, আপনি ট্রাই করেন। আমার এক ফ্রেন্ড ছিল উৎপল, তার সহযোগিতাও ছিল অনেক, তার উৎসাহটাও ছিল অনেক। তো যখন উদীচী করলাম, উদীচী করতে যেয়ে যখন আমি নাটক সাইটটা দেখতাম এবং নিজে গল্প লিখতাম, নিজে অভিনয় করতাম, নিজে ডিরেকশন দিতাম,
ওইখানে আমার হাতে খড়ি আর কি অভিনয়। তার রক্ষু ভাইয়ের অনেক অবদান আছে, কারণ আমার প্রথম নাটক আমি করেছি, দেবদাস ছবিটা করেছি, নাটকটা করেছি টাঙ্গাইলে। এক কথায় যে আমার পড়াশোনার পাশাপাশি যে সময়টা আমি ব্যয় করেছি সেটা হলো সাংস্কৃতিক অঙ্গনে, নাটক বা কালচারাল কোনো প্রোগ্রাম, আমার সময়টা ওখানে ব্যয় করেছি। সেখান থেকে আমার এই চলচ্চিত্রের আসার একটা আগ্রহ, চলচ্চিত্রে আসার একটা উৎসাহটা ওইখান থেকে তৈরি হয়েছে। প্রথমে আমি আমার দাদাকে দিয়ে শুরু করি। আমার দাদা প্রথম তার জীবন শুরু করে বানিয়ারাতে, মির্জাপুর থানার জামুকি ইউনিয়নে আমাদের গ্রামের বাড়ি। সেখানে আমার দাদার প্রত্যেক ভিটা, যেটা মূল শিকড় তৈরি হয়, সেটা হচ্ছে বানিয়ারা। তো আমি কিন্তু সবসময় আমি টাঙ্গাইল থেকে, বানিয়ার থেকে আমি শুরু করি, যে আমার দাদা যেহেতু তার জীবনটা শুরু করেছে বানিয়ার থেকে, সেখান থেকে সে পরে টাঙ্গাইলে বাড়ি করে, আদালত করে। এবং আমার দাদা ছিলেন একজন অ্যাডভোকেট এবং টাঙ্গাইলের এক সময় পৌর চেয়ারম্যান ছিলেন। টাঙ্গাইলে প্রথম হিন্দুরা রাজত্ব করত, কিন্তু আমার দাদাই প্রথম যে নাকি মুসলিম চেয়ারম্যান হিসাবে পৌরসভাতে সে ছিল আর কি, চেয়ারম্যান হিসাবে। তার নাম হলো খন্দকার আজিজুর রহমান, হিরামিয়া উকিল নামে পরিচিত। তো দাদাকে তো আমরা দেখিনি, কারণ আমার দাদা যখন মারা গেছে আমার বাবা তখন ছোট ছিল। তো যখন দাদার নাম কেউ বলে যে তুমি হিরামিয়া উকিলের নাতি, তখন বুকটা ভরে যায়। আসলে ওনার মতো একটা আদর্শবান এবং একজন সমাজসেবক টাইপ মানে ছিলেন। আমরা শুনেছি যে ছোটবেলায় যে যদি কারো টাকা না থাকতো, হয়তো কোনো একটা জমি জমা নিয়ে বা কিছু নিয়ে যদি তার মামলা করতে হতো, তখন আমার দাদা এটা বিনা তার পয়সার খরচে সে এটা করে দিত। তা আসলে তখনকার মানুষের মন মানসিকতা, তখনকার মানুষের চিন্তা ভাবনা ছিল অনেক উপরে ছিল। আর আমার বাবার নাম তো আপনারা জানেন অনেকেই, খন্দকার সাইদুর রহমান, ম্যাথন সাহেব নামে পরিচিত। উনি একজন ব্যাংকার ছিলেন, জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন। 98-এ আমার বাবা না ফেরার দেশে চলে গেছে। তো আমার বাবা একজন ভালো ফুটবলার ছিল। আমার কিন্তু ইচ্ছা ছিল যে আমিও একজন ফুটবলার হব, আমি একজন ব্যাংকার হব। কিন্তু আমার বাবা সবসময় বলতো, না, তোমার ব্যাংকার হওয়ার দরকার নেই, কারণ এই লাইনটা অনেক কঠিন, অনেক কষ্টের। তো তুমি যদি ফুটবলার হতে চাও হও, কিন্তু আমি কিন্তু খেলি এখনো। আমি সময় পেলে যদি কোনো কম্পিটিশন হয় আমাদের এফডিসির, দেখা গেল শিল্পী বনাম, এর আগে একটা লাস্ট খেলা খেললাম শিল্পী বনাম বা ঢাকার বাংলাদেশের ফুটবলারদের নিয়ে একটা খেলা হয়েছিল। সেখানে আমি 1 গোলে জিতেছিলাম এবং গোলটা আমিই করেছিলাম। তোর বাবাকে নিয়েও আমি খুব গর্ব করি যে তার মতো আদর্শবান, তার মতো কাজে নিষ্ঠা, তার যে কাজটা করতো সে কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমি যখন ফিল্মে ঢুকি তখন কিন্তু উনি চাইনি যে আমি ফিল্মে ঢুকি, আমার সঙ্গে প্রায় অনেক দিন কথা বলেনি। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে না আমি ভালো করছি, আমি আমার এখানে আমার অনেক কাজে ভালো হচ্ছে, তখন তার উৎসাহটা কিন্তু বেড়ে গিয়েছিল। তখন আমার কোনো ছবি রিলিজ হলে তার স্টাফদের বলতো, এই আমার ছেলে একটা ছবি মুক্তি পেয়েছে, তোমরা দেখবে। মানে আমার সবচেয়ে আমার বড় দুঃখ যে আমার বাবা যখন আমার বন্ধু হলো, যখন আমি টাঙ্গাইলে যেতাম, আমাদের টাঙ্গাইলে যে বাড়িটা, আমার দাদার ডুপ্লেক্স একটা বাড়ি, উপরে 2টো ছাদ আছে, সবাই ঘুমিয়ে পড়তো, আমরা দুজন বসে কথা বলতাম। আমি কি ছবি করতেছি, তার গল্প কি, আমার সঙ্গে নায়িকাকে, নায়িকার বাপের নাম কি, তার দেশের বাড়ি কোথায়, সবকিছুই, সব গল্পই আমার বাবাকে বলতে হইতো। এবং সে খুব উৎসাহ সহকারে সে খুব শুনতো এগুলো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার দাদার জন্য, আমার বাবার জন্য, যেন তাদের নাম আমি রাখতে পারি। একটা জিনিস বলে যাই, যেহেতু ওখানে আমার মা হচ্ছে মালিয়া রহমান, উনি হাউস ওয়াইফ ছিলেন, এখনো আছেন, ভালো আছেন। পাশাপাশি আমার পরিবারে আমার দুটি মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে লামিসা রহমান আর ছোটটার নাম হচ্ছে নামিরা রহমান সামান্তা। ওরা দুজনেই পড়াশোনা করে। তো ওদেরও কিন্তু দাদার বাড়ি, বাবার বাড়ি, টাঙ্গাইলের প্রতি খুব টান।
তাদেরকে গড়ে তুলেছি যে তারা যেন আমার দেশকে, আমার গ্রামকে তারা পছন্দ করে। তারা কিন্তু ফ্রি থাকলে বলে বাবা চলো যাই বানিয়ে যাই, বাবা চলো টাঙ্গাইলে যাই। মানে টাঙ্গাইলের প্রতি তাদের অনেক আবেগ, অনেক টান তাদের। এইভাবেই আমি তাদেরকে তৈরি করেছি যে তোমরা যেখানেই থাকো, টাঙ্গাইল অথবা বানিয়ারা যেখানেই থাকো, ছুটে আসবা, যাবা সেখানে। আজু নামটাই পছন্দ করি টাঙ্গাইলে গেলে, কিন্তু তারপরও কিছু বলার নেই, কারণ সেখানে আজু নামটা হারিয়ে গেছে এখন। কারণ তারপরেও টাঙ্গাইলে যারা আমাকে ছোটবেলা থেকে দেখে, চিনে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তারা কিন্তু আজু বলেই ডাকে। এবং আমার ভালো নাম ছিল খন্দকার সাইফুর রহমান, আর নিকনেম তো আজু। আজু নামটা মাঝে মাঝে যদি টাঙ্গাইলে যাই তখনই শুনি। আর ঢাকায় আমার ছোট বোন, ভাই বোনরা হয়তো আজু ভাই, বড় ভাই, এভাবে তখন শুনি আর কি, এছাড়া শোনা হয় না। আসলে একটা জিনিস আমার ভাল লাগে, সেটা হইলো টাঙ্গাইলে আমি ঢোকার পরে আমার গাড়ি আমি বাসা থেকে বের করি না। আমি যদি 2 দিন থাকি বা 3 দিন থাকি, ওটা বাসায় ঢোকার পরে আর গাড়ি বের করি না। কারণ আমি টাঙ্গাইলে যেখানে যাই, আমি রিক্সা দিয়ে ঘুরতে বা হেঁটে ঘুরতে আমি খুব পছন্দ করি। কারণ আমার এগুলো আমি মানে চিন্তা করি যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এই রাস্তা দিয়ে আমি স্কুল কলেজে গেছি, এখান দিয়ে আমি হয়তো স্টেডিয়ামে ফুটবল খেলতে গেছি। কারণ গাড়ি দিয়ে ঘোরার মতো টাঙ্গাইলে ওই জিনিস, মানে পোস্টপাস দেখানোর জায়গা ওইটা না, ওইটা আমার প্রাণের জায়গা। ওইটা আমার স্মৃতিধন জেগে উঠে যখন আমি হেঁটে যাই, কেউ ডাক দিয়ে আমাকে বলে কেমন আছো, ভালো আছো, কবে এলে। আমি না, টাঙ্গাইল নামটা শুনলে আমার বুকটা ভরে যায়। টাঙ্গাইলের কথা শুনলেই আমার রক্তের বা আমার হৃদয়ের স্পন্দনটা বেড়ে যায়। সাহস, তুমি আমাকে থ্যাংক ইউ। আমাকে আপনি তুমি বললেন, তার মানে আপনার বয়স আমার চেয়ে বেশি। নিশ্চয়ই আপনি